Welcome to Teaching Bangla. প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই ইউটিউব চ্যানেল টিচিং বাংলাতে। আজকে আমরা আরেকটা নতুন টপিক নিয়ে এলাম, ক্লাস 9 এর সাউন্ড। ঠিক আছে, শব্দ। শব্দ বলে যে চ্যাপ্টারটা তোমাদের লাস্টের, যেটা ভৌতবিজ্ঞানের লাস্টের যে চ্যাপ্টার শব্দ, সেটা। তাহলে আজকের যে চ্যাপ্টার সেটা আমরা সাউন্ড নিয়ে কিন্তু আলোচনা করব। আচ্ছা, দেখো, সাউন্ড আমরা কিন্তু সব জায়গায় ইউজ করি। বিয়ে বাড়িতে ইউজ করি, বাড়িতে ইউজ করি, স্কুলে ইউজ করি, আবার নিজেরা তো সবসময় বাড়িতে ইউজ করছি মোবাইল ফোনের যে সাউন্ড আমরা পাই। তাহলে এই যে সাউন্ড, এই সাউন্ড আমরা শুনতে পাই কি করে, বা সাউন্ড তৈরি হচ্ছে কি করে, সাউন্ড যে প্রডিউস হচ্ছে কি করে, ঠিক আছে, সেইগুলো কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে আমরা কিন্তু ভালো করে জানবো। আচ্ছা, তো দেখো একটা জিনিস বলে দিচ্ছি, সাউন্ড যদি সাউন্ড দেখো, সাউন্ড কিন্তু শূন্য মাধ্যমে শুনতে পাওয়া যায় না, কারণ যেখানে বায়ু নেই সেখানে আমরা তো শব্দ শুনতে পাই না। তাহলে সেখানে কিন্তু শব্দ শোনা যায় না। তার মানে কি, মানে বায়ুর মাধ্যমে একমাত্র কিন্তু শব্দ শোনা যায়। কেন বলো তো? কারণ বায়ুর মাধ্যমে বায়ুর অণুগুলো থাকে, যার জন্য আমরা কিন্তু সাউন্ডকে শুনতে পাই। এগুলো কিন্তু বিস্তারিত আমরা ডিটেলসে এখানে পড়বো, ঠিক আছে। তো যেমন আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যে সাউন্ড সৃষ্টি হওয়ার মেন কারণ হচ্ছে কিন্তু কম্পন। সাউন্ড কিন্তু কম্পনের জন্য অ্যাকচুয়ালি তৈরি হয়। এবার বলবে কি করে? মনে করো আমি এখানে এই যে হাতের আমার যে আঙ্গুল, আমার হাত যেটা আছে দুটোর মধ্যে আমি এভাবে তালি মারলাম, তাহলে তালি মারলাম, যার ফলে কি হলো, এখান থেকে সাউন্ড তৈরি হলো। তো সাউন্ড তৈরি হলো কেন? কারণ এই দুটো হাতের মধ্যে কি হলো, সংঘর্ষ হলো। ঠিক আছে, এই সংঘর্ষ হওয়ার ফলে এদের মধ্যে কি হলো, কম্পন সৃষ্টি হলো। আর এই কম্পন সৃষ্টি হওয়ার জন্য কি হচ্ছে, সাউন্ড তৈরি হচ্ছে। ঠিক আছে, এবারে তোমাদের মনে প্রশ্ন থাকবে, এই রুমটার মধ্যেও তো কিন্তু বায়ুর অণুগুলো আছে। এই যে আমরা হাতটা এইভাবে আমি নাড়ছি, তাহলে এখান থেকে কি সাউন্ড প্রডিউস হচ্ছে না? সাউন্ড প্রডিউস হচ্ছে, কিন্তু আমার যে হাতের যে স্পিডটা বা আমার হাতের যে গতিবেগটা সেটা হচ্ছে কম, যার জন্য আমরা সেই সাউন্ডটা কিন্তু আনতে পারছি না। কিন্তু তোমরা একটা এক্সাম্পল দেখবে, ওই লাঠি নিয়ে অনেক স্পিডে লাঠিটাকে এভাবে চারদিকে ঘুরবে, দেখবে একটা শঁ কিন্তু আওয়াজ আসে। মানে কি, মানে আমাদের এই হাতের দিয়ে যে বায়ু কণাগুলো বা লাঠির দিয়ে যে বায়ু কণাগুলো, সেগুলো কি হচ্ছে, সংঘর্ষ করছে। এই সংঘর্ষের ফলে কি হচ্ছে, ওইখান থেকে কম্পন সৃষ্টি হচ্ছে, সেই কম্পন থেকে কি হচ্ছে, সাউন্ড তৈরি হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি সাউন্ড বা শব্দের যে মূল উৎস সেটা কিন্তু কি হচ্ছে, কম্পন। মানে কম্পনের জন্য কিন্তু সাউন্ড তৈরি হয়। তাহলে সাউন্ড কাকে বলে? ফার্স্ট আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে সাউন্ড কাকে বলে। তাহলে সাউন্ড কাকে বলে, দেখো এখানে আমাদের ডেফিনেশন দেওয়া হয়েছে। সাউন্ড বলেছে যে কম্পনশীল বস্তু থেকে নির্গত যে শক্তি তরঙ্গের আকারে কোনো স্থিতিস্থাপক ও নিরবিচ্ছিন্ন মাধ্যমের মধ্য দিয়ে সংবাহিত হয়ে আমাদের কানে পৌঁছায় ও মস্তিষ্কের বিশেষ ধরনের অনুভূতির সৃষ্টি করে, তাকে শব্দ বলে। মানে কি, মানে কোন একটা সোর্স থেকে শব্দ মনে করে আসছে, সেই শব্দটা বায়ুর কণাগুলোর সাহায্যে আমাদের কানে এসে পৌঁছায়, এবং আমাদের কানে পৌঁছাবার পর সেটা মস্তিষ্কে বিশেষ ধরনের একটা অনুভূতি সৃষ্টি করে, সেই জিনিসটাকে আমরা কি বলছি, শব্দ। আচ্ছা, ভালো জিনিস। এবার শব্দের উৎস কি? শব্দের উৎস দেখো এখানে লেখা আছে, শব্দের উৎস হচ্ছে কিন্তু কম্পন। তাহলে শব্দের উৎস হচ্ছে কম্পন। এবার এখানে যে জিনিসটা বলা হয়েছে, দেখো এক মিনিট দাঁড়াও। তাহলে এখানে শব্দের যে উৎস, সেই শব্দের উৎস কি হচ্ছে, দেখো এখানে বলা হয়েছে শব্দের উৎস হচ্ছে কিন্তু কম্পন। তাহলে এই কম্পনের জন্য কিন্তু আমাদের জানি আমরা শব্দ উৎপন্ন হয়। এখানে দেখো তোমরা দুটো ছবি দেখতে পাচ্ছ, দুটো ছবি কি, এটাকে আমরা কি বলে, এটাকে কি বলি বলতো? এটাকে বলে সুর শলাকার। সুর শলাকার, এটার নাম হচ্ছে সুর শলাকার। সুর শলাকার, ঠিক আছে, সুর শলাকার। আর এটা তো তোমরা পরিচিত, এটার নাম হচ্ছে গিটার, যেটা আমাদের সবারই পছন্দ গান বাজাবার জন্য। ঠিক আছে, কিন্তু আমাদের সবাই তো এটা আর গান বাজাতে পারি না, কারো ভয়েস হয়তো খুব মোটা হয়, সেটাও কি কারণে হয় সেগুলো কিন্তু আমরা জানবো পরবর্তীকালে। আচ্ছা, তো এইগুলোর মধ্যে সাউন্ড কি করে প্রডিউস হয় বা সাউন্ড কি করে উৎপন্ন হয়, দেখো এটা একটা দেখবে ছোট হাতুড়ির মতন একটা জিনিস বস্তু পাওয়া যায়। এগুলো কি করতে হয়, সাইড গুলোতে কি করতে হয়, সংঘর্ষ করতে হয়, এগুলোতে সংঘর্ষ করতে হয় সাইড গুলোতে। তাহলে সংঘর্ষ করার পর কি হচ্ছে, দুটো বস্তুর মধ্যে তাহলে সংঘর্ষ হচ্ছে। সংঘর্ষ হওয়ার ফলে ওখানে কি সৃষ্টি হচ্ছে, কম্পন সৃষ্টি হচ্ছে। আর এই কম্পন সৃষ্টি হওয়ার জন্য এখান থেকে কি তৈরি পাই, আমরা কি শুনতে পাচ্ছি, শব্দ শুনতে পাচ্ছি। স্যার এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে গিটারের যে তারগুলো আছে, সেই গিটারের তারগুলো যখন আমরা হাতের সাহায্যে নাড়াচড়া করি, তখন সেখানে কি হয়, সংঘর্ষ ঘটে। সেই সংঘর্ষ ফলে এখানে কি তৈরি হয়, কম্পন তৈরি হয়। সেই কম্পন থেকে আমরা কি শুনতে পাই, শব্দ শুনতে পাই। মানে প্রত্যেকটা জিনিস হচ্ছে কিন্তু খুব ভাইটাল। মানে সংঘর্ষ ঘটতেই হবে, সংঘর্ষ না ঘটলে কিন্তু কম্পন তৈরি হবে না, আর কম্পন না তৈরি হলে কিন্তু শব্দ তৈরি হবে না। আচ্ছা, আরেকটা জিনিস বলার ছিল, এই যে এখানে আমরা একটা ডিনোট করেছি তরঙ্গ। এই তরঙ্গ জিনিসটা কি? তরঙ্গ মানে হচ্ছে একাধিক কণা
একসাথে কম্পন তৈরি করার ফলে যেটা তৈরি হয় সেটাই হচ্ছে তরঙ্গ। মানে একসাথে অনেকগুলো কণা, একসাথে কি করবে, অনেকগুলো কণা যে কম্পনটা তৈরি করবে সেটাকে আমরা কি বলি, তরঙ্গ। এবার একটা এক্সাম্পল দিচ্ছি। দেখবে তোমরা স্কুলে যখন আমাদের যে জাতীয় সঙ্গীত সেটা যখন গাওয়া হয় তখন আমরা পরপর সবাই থাকি, লাইন দাঁড়িয়ে থাকি, পরপর সবাই এভাবে লাইন দাঁড়িয়ে থাকে, পরপর থাকে তো এইভাবে সবাই লাইন দাঁড়িয়ে পরপর। এবারে আমরা আমাদের তো বন্ধুর মধ্যে অনেক কিছু চলে, তাহলে যে লাস্টে থাকে, লাইনের যে লাস্টে থাকে সে কি করে, প্রথম কি করে, যে তার আগের জনের মাথাটাকে এভাবে কি করে ঠেলে দেয়। তাহলে মাথাটা যখন আগের জনের ঠেলে দেয় তাহলে সে কি করে, তার আগের জনের সাথে ধাক্কা খায়, সে তার আগের জনের সাথে ধাক্কা খায়, সে তার আগের জনের সাথে ধাক্কা খায়, এইভাবে পরপর 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 সামনের দিকে কিন্তু এগিয়ে চলে। মানে কি, মানে এটা অনেকগুলো ছেলে ছিল, সেই ছেলেগুলো একজনকে কিন্তু আমি ধাক্কা দিলাম, সে কিন্তু পরপর পরপর সামনের দিকে কিন্তু এগিয়ে গেল, সেই জিনিসটা কিন্তু হচ্ছে তরঙ্গ। মানে কি, মানে অনেকগুলো কণা একসাথে কম্পিত হওয়ার ফলে যেটা তৈরি করছে সেটাকে আমরা কি বলছি, তরঙ্গ। ঠিক আছে, এটাকে ইংরেজিতে আমরা কি বলি, ওয়েভ, তরঙ্গ। ঠিক আছে, তাহলে আমাদের শব্দ ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, শব্দের মূল উৎস হচ্ছে আমাদের কম্পন, আর কি করে আমাদের শব্দ উৎপন্ন হয় সেটা আমরা জানলাম। এবার আমাদেরকে যেটা জানতে হবে যে শব্দ কোনো একটা সোর্স থেকে যখন শব্দ উৎপন্ন হয় সেটা আমাদের কানে এসে পৌঁছায় কিভাবে, সেটা আমরা কিন্তু কিভাবে জানবো সেটা দেখো। এখানে দেখো একটা ছবি দেওয়া হয়েছে, ঠিক আছে, এখানে একটা ছবি দেওয়া হয়েছে, সেই ছবিতে দেখো একটা কি আছে, এখানে একটা বক্সের মতন করানো আছে। ঠিক আছে, এই বক্সের সাহায্যে আমরা বুঝতে পারবো যে এখান থেকে সাউন্ড প্রডিউস হচ্ছে, মানে এই জায়গা থেকে সাউন্ড প্রডিউস হচ্ছে, মানে সাউন্ড এখান থেকে তৈরি হচ্ছে, সাউন্ড। আচ্ছা, সাউন্ড এখান থেকে তৈরি হচ্ছে। এবার সাউন্ড তৈরি হওয়ার ফলে কি হচ্ছে দেখো, সাউন্ড তো তৈরি হচ্ছে। আচ্ছা, সাউন্ড যখন তৈরি হচ্ছে তাহলে এখান থেকে আমাদের সাউন্ড আসছে। আচ্ছা, এইগুলো কি হচ্ছে বলতো, এই যে ব্লু কালারের যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কিন্তু বায়ুর কণা। ঠিক আছে, বায়ুর যে অণু, সেগুলো বায়ুর মধ্যে যে অণুগুলো থাকে সেগুলো হচ্ছে ব্লু কালারের গুলো। দেখো, এইগুলো অনেক সময় সাইডে আছে, আবার জড়বদ্ধ হয়ে আছে, আবার সাইডে আছে, আবার জড়বদ্ধ আছে, এগুলো কেন এমনি হয় সেটা বলবো। তাহলে এই ঘটনাটা কি করছে, ধরো এখান থেকে আমার সাউন্ড তৈরি হচ্ছে, মানে এখান, আচ্ছা এখানে তোমরা একটা দেখতে পাচ্ছ যে এখান থেকে সাউন্ডটা প্রডিউস হচ্ছে, মানে এটা হচ্ছে একটা বস্তু যেখান থেকে সাউন্ডটা প্রডিউস হচ্ছে। আর এগুলো কি হচ্ছে বলতো, এইগুলো হচ্ছে বায়ুর এককটা স্তর, মানে বায়ুর অণুগুলোর যে স্তরগুলো সেইগুলো হচ্ছে এককটা। আচ্ছা, তাহলে এই বস্তুটার সামনে প্রথম যে বায়ু স্তরটা আছে তার উপর প্রথম সাউন্ডটা কি হবে, ধাক্কা খাবে। ধাক্কা খাওয়ার পর সে কি করবে, সে এঁকে দিবে, তারপর সে আবার এঁকে দেবে, সে এঁকে দেবে, এইভাবে কি হচ্ছে সাউন্ডটা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গাতে চলে যাচ্ছে এবং সেটা আমরা শুনতে পাচ্ছি। ঠিক আছে, এই যে আমি তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে, বা আমি তোমাদেরকে যে ভিডিও বানাচ্ছি, তাহলে এই যে আমার সাউন্ডটা সেটা তোমরা কিন্তু শুনতে পাচ্ছ, তাহলে সেটাও কিন্তু কিভাবে, এই পজিশনে কিন্তু শুনতে পাচ্ছ। ক্লিয়ার, মানে অ্যাকচুয়ালি বায়ুর কি করছে, অণুগুলো বা বায়ুর যে কণাগুলো সেইগুলো সাউন্ডটাকে বয়ে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, যার জন্য আমরা সাউন্ডটা কি করছি, শুনতে পাচ্ছি। আচ্ছা, এই যে সাউন্ডটা বয়ে নিয়ে যাচ্ছে এদের গতি কিন্তু একটা অন্যরকম গতি, এই গতিটাকে আমরা বলি টু এন্ড ফ্রো মোশন। এই যে গতিটা যেটা টু এন্ড ফ্রো, টু এন্ড ফ্রো মোশন, মানে টু এন্ড ফ্রো মোশন মানে কি, আগে আর পিছনে। মানে ব্যাপারটা বুঝো, আমি দেখছি দেখো, আমি এখানে দাঁড়িয়ে আছি, তাহলে আমি নিজের জায়গাটা পরিবর্তন করবো না, মানে আমি নিজের জায়গা থেকে একবার আমি এভাবে হেলবো, একবার আমি এইভাবে হেলবো, মানে কি আমি এক জায়গায় থাকবো, কিন্তু আমার যে গতিটা সেটা কেমন হবে, এইভাবে একবার এভাবে হেলবো, আবার একভাবে। মানে কি, মানে মনে করো আমার সামনের যে স্তর আছে, আমার যে সামনে বায়ু স্তরটা আছে তার উপর আমি কি করবো, তার কাছ থেকে আমি সাউন্ডটা নেবো, তাহলে তার কাছ থেকে আমাকে সাউন্ডটা নিতে গেলে কি করতে হবে, আমাকে তার দিকে হেলতে হবে, তাহলে আমি তার দিকে হেলে গেলাম, তাহলে ওর কাছ থেকে আমি সাউন্ডটা পেয়ে গেলাম। এবার আমার সামনের যে স্তরটা আছে তার কাছ থেকে আমি সাউন্ডটা পৌঁছাতে, তাহলে আমি কি করবো, তাকে এইভাবে আমি কিন্তু দিয়ে দেবো, আবার সে কি করবে, সে আমার কাছ থেকে নেবে, সে কিন্তু হেলবে। এইভাবে কিন্তু কি করে টু এন্ড ফ্রো, মানে আগে এবং পিছনে যে গতি, এইভাবে কিন্তু সাউন্ডটা কি করে ক্যাচ করে এবং সেটা এক জায়গা থেকে অন্য জায়গাতে রূপান্তরিত করে। তাহলে এভাবে কিন্তু সাউন্ড কি হয়, বয়ে যায়। তাহলে এইগুলো কিন্তু হচ্ছে কি বলতো, এইগুলো হচ্ছে এককটা বায়ুর স্তর বা বায়ু কণার যে স্তর সেইগুলো। এবং দেখো এগুলো কিন্তু কোনো সময় কি আছে, সংকুচিত হয়ে আছে, এখানে প্রসারিত হয়ে আছে, এখানে আবার সংকুচিত হয়ে গেছে, এখানে আবার প্রসারিত, এখানে সংকুচিত, এখানে আবার প্রসারিত। তাহলে যেখানে জিনিসটা প্রসারিত হচ্ছে, ঠিক আছে, প্রসারিত হচ্ছে, ঠিক আছে, প্রসারিত হচ্ছে, মানে প্রসারিত হচ্ছে মানে কি, এই প্রসারিত মানে কি, দূরে সরে যাচ্ছে। ঠিক আছে, প্রসারিত হচ্ছে মানে দূরে সরে যাচ্ছে, সেই জিনিসটাকে আমরা কি বলি বলতো, সেই জিনিসটাকে হচ্ছে তনুভবন। তনুভবন, ঠিক আছে, তনুভবন। যেখানে প্রসারিত হয়ে যাচ্ছে সেটা হচ্ছে তনুভবন, আর যেখানে সংকুচিত হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ঘনীভবন। ঠিক আছে, সাউন্ডটা যেখানে, সাউন্ডের যে মানে বায়ুর যে স্তরগুলো যে জায়গাতে কি হচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে, সেটা কি হচ্ছে আমাদের, সেটা হচ্ছে কিন্তু ঘনীভবন। সংকুচিত যেটা হয়ে যাচ্ছে, ঘনীভবন। ঠিক আছে, আর যেখানে প্রসারিত হয়ে যাচ্ছে, সরি একটু ভুল বললাম, একটু ভুল হয়ে গেছে বাই মিস্টেক, যেখানে অ্যাকচুয়ালি যেখানে সংকুচিত হয়ে যাচ্ছে, সংকুচিত যেখানে হয়ে যাচ্ছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কি, ঘনীভবন, যেখানে সংকুচিত হচ্ছে। আর যেখানে প্রসারিত হচ্ছে সেটা হচ্ছে তনুভবন। এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি, যেখানে সংকুচিত হচ্ছে সেটা হচ্ছে কি, ঘনীভবন, আর যেখানে প্রসারিত হচ্ছে সেটা হচ্ছে কিন্তু তনুভবন। ঠিক আছে,
তাহলে এভাবে কিন্তু সাউন্ডটা কি হচ্ছে, বয়ে চলে যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গাতে। আচ্ছা, এবার আমরা নেক্সট যেটা পড়বো সেটা কি হচ্ছে দেখো, সেটা হচ্ছে এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে আমাদের গলার মধ্যে থাকে, যার ফলে আমাদের সাউন্ডটা যেটা উৎপন্ন হয় এটা সেটার ছবি দেওয়া হয়েছে। মানে এখানে দেখতে পাচ্ছ আমাদের যে গলা, এটা এখানে দেখো, এখানে যেটা সাউন্ড প্রডিউস হচ্ছে এটাকে আমরা বলি ভোকাল কর্ড, ঠিক আছে, ভোকাল কর্ড। তাহলে ভোকাল কর্ডের মধ্যে দিয়ে কি হচ্ছে, সাউন্ডটা আমাদের প্রডিউস হচ্ছে। ভোকাল কর্ডের মধ্যে কি থাকে, ট্রকিয়া বলে থাকে, যার জন্য সাউন্ডটা এখানে, ওই ট্রকিয়াকে আমরা বলি আমাদের ভয়েস বক্স। ভয়েস বক্স বলা হয়, ঠিক আছে। আমাদের মানব দেহের যে, আমাদের মানব শরীরে যদি বলে ভয়েস বক্স কাকে বলা হয়, তাহলে কি হবে, ট্রকিয়াকে বলা হয়, ট্রকিয়া। আমি এখানে লিখে দিচ্ছি ট্রকিয়া, ঠিক আছে, ট্রকিয়া, এটাকে আমরা বলি ভয়েস বক্স। আচ্ছা, নেক্সট এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দেখো কি, সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি ও সরল দোল গতি। তাহলে পর্যাবৃত্ত গতি ও সরল দোল গতি মানে কি, পর্যাবৃত্ত গতি আর সরল দোল গতি। পর্যাবৃত্ত গতি মানে কি, মানে একটা বস্তু এক জায়গা থেকে যাত্রা শুরু করলো, আবার সে ওই জায়গায় পৌঁছানোর যে গতি সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি, ঠিক আছে। মানে সে এক জায়গা থেকে ঘুরে এসে আবার সেই জায়গায় পৌঁছলো, মানে কি ঘড়ির যেমন সেকেন্ডের কাটা, 12টা থেকে শুরু করলো আবার 12টায় পৌঁছলো, তাহলে তার যে গতিটা সেটা হচ্ছে কিন্তু পর্যাবৃত্ত গতি। আর এখানে দোলন গতি কোনটা, দোল গতি কোনটা, মানে একটা বস্তু, একটা পেন্ডুলামকে আমি এভাবে দড়ির সাহায্যে ঝুলিয়ে দিলাম, এবার আমি এভাবে একে নিয়ে ছেড়ে দিলাম, তাহলে একবার এই সাইডে যাবে, একবার এই দিকে যাবে, একবার এই সাইডে, আবার তার কিন্তু মিন পজিশন মানে হচ্ছে সাম্যাবস্থায় দাঁড়িয়ে যাবে, ঠিক আছে। আবার সে সাম্যাবস্থা মানে কি, তার প্লেসটা কিন্তু চেঞ্জ হলো না, এই জায়গায় ছিল, আমি তাকে কি করলাম, বাইরে থেকে বল প্রয়োগ করে তাকে ছেড়ে দিলাম, আবার সে কিন্তু কিছুক্ষণ এদিক ওদিক যাওয়ার পর আবার সে নিজের জায়গায় কিন্তু ফিরে আসে, সেই গতিটাকে আমরা কি বলি, সরল দোল গতি। মানে এটাই অ্যাকচুয়ালি কিন্তু সাউন্ডের ক্ষেত্রে যে গতি সেটা প্রযোজ্য হয়। তবে এখানে সংজ্ঞাটা দেওয়া হয়েছে যে রৈখিক পর্যাবৃত্ত দোল গতিতে দোলনরত কোণার ত্বরণ তার সরণের সমানুপাতিক, আর সরল দোলকের গতি ও ত্বরণ ও সরণ পরস্পরের বিপরীতমুখী হয়, তাকে সরল দোল গতি বলে। মানে এক্ষেত্রে সরণ যেদিকে হবে ত্বরণটা কিন্তু তার বিপরীত দিকে হবে, ঠিক আছে। যদি সরণটা এই সামনের দিকে হয় তাহলে ত্বরণটা নিশ্চয়ই তার এদিকে হবে, ক্লিয়ার। তাহলে এটা বলা হয়েছে যে ত্বরণ ও সরণ পরস্পরের বিপরীতমুখী হয়, তাকে সরল দোল গতি বলে। যেমন এখানে দোলক, ঘড়ি, পেন্ডুলামের গতি, স্প্রিং এর কম্পন, এগুলো হচ্ছে কি সরল দোল গতির এক্সাম্পল। এবারে যেটা নেক্সট আমরা পড়বো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তরঙ্গ। আমরা তরঙ্গ তো পড়লাম, তরঙ্গ জিনিসটা পড়লাম যে অনেকগুলো কণা একসাথে কম্পনের ফলে যেটা তৈরি করে সেটা হচ্ছে তরঙ্গ। এই তরঙ্গকে আমরা দুভাগে ভাগ করি, একটাকে বলে তির্যক তরঙ্গ, একটাকে বলে অনুদৈর্ঘ্য তরঙ্গ। তির্যক তরঙ্গ আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ মানে কোনটা, অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে যে তরঙ্গটা কি হচ্ছে সমান্তরাল ভাবে বায়ুর কণাগুলোর সাহায্যে যে তরঙ্গটা সমান্তরাল ভাবে যায় সেটাকে আমরা কি বলছি, অনুদৈর্ঘ্য তরঙ্গ। দেখো এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, দেখো একটা অনুদৈর্ঘ্য তরঙ্গের এখানে এক্সাম্পলটা দেখো। এই ক্ষেত্রে কি হচ্ছে, একে আমি এখানে বাইরে থেকে কি করছি, মনে করো আমি একটা স্প্রিং আছে, ঠিক আছে, একটা স্প্রিং আছে, এভাবে এভাবে একটা স্প্রিং আছে, ঠিক আছে। এবার স্প্রিংটাকে আমি কি করলাম, এভাবে সংকুচিত করে দিলাম, হাতের সাহায্যে ভাবে আমি কি করলাম, সংকুচিত করে ছেড়ে দিলাম, দেখবে আবার সে নিজের অবস্থায় চলে আসে, মানে আবার প্রসারিত হয়ে আবার বড় হয়ে যায়। মানে কি, মানে প্রথম আমি একে টেনে এভাবে মানে এখানে চিপে নিয়ে সংকুচিত করলাম, আবার ছেড়ে দিলাম, মানে কি নিজের আবার অবস্থায় চলে আসে। যার ফলে কি হচ্ছে, যে এর যে গতিটা, মানে এই যে তরঙ্গের যে গতিপথটা সেটা কেমন হচ্ছে, সমান্তরাল হচ্ছে, ঠিক আছে। সেটাকে আমরা কিন্তু কি বলি, অনুদৈর্ঘ্য তরঙ্গ। দেখো এখানে বলা হয়েছে যে স্থিতিস্থাপক জড় মাধ্যমের কণাগুলির সমষ্টিগত কম্পনের ফলে সৃষ্ট তরঙ্গের গতির অভিমুখ যদি মাধ্যমের কণাগুলির গতির অভিমুখে বা তার সমান্তরালে হয়, মানে মানে কণাগুলোর গতি অভিমুখে যদি তরঙ্গের গতিটা হয়, মানে কণাগুলো যে ভাবে যাবে তার গতিটা যদি, তরঙ্গের গতিটা যদি সেইভাবে হয়, মানে সমান্তরাল ভাবে যদি হয়, তাহলে সেই গতিটাকে আমরা, সেই তরঙ্গটাকে আমরা কি বলবো, অনুদৈর্ঘ্য তরঙ্গ বলবো, ক্লিয়ার। এখানে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ কেমন ভাবে গতিটা আছে, এভাবে সামনের দিকে যাবে, মানে সমান্তরাল ভাবে চলে যাবে, ঠিক আছে। আর এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা এখানে বলা আছে অনুপ্রস্থ তরঙ্গ, মানে হচ্ছে তির্যক তরঙ্গ। তির্যক তরঙ্গ জিনিসটা কি, এক্ষেত্রে কি হবে, আপ ডাউন হবে, মানে কি এভাবে ওয়েভের মতন যাবে এভাবে, ঠিক আছে। আমি এখানে আরেকটা জিনিস বলে দিচ্ছি, যদি আমরা একটা পূর্ণ তরঙ্গ দেখি তাহলে একটা পূর্ণ তরঙ্গ কেমন একটা চিত্র এভাবে, এটা হচ্ছে একটা পূর্ণ তরঙ্গ, এটা হচ্ছে একটা পূর্ণ তরঙ্গ, ঠিক আছে। তো এটা কি হয়, তির্যক তরঙ্গের ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে কি হয়, এটা অবিলম্বের সাথে ক্রিয়া করে। দেখো এখানে যদি আমরা সংজ্ঞাটা দেখি, এখানে জিনিসটা দেখো দেখতে পাবে, তির্যক তরঙ্গ জিনিসটা কি বলা হয়েছে, ওই যে কোন স্থিতিস্থাপক জড় মাধ্যমের কণাগুলির কম্পনের অভিমুখের অবিলম্বের দিকে যে তরঙ্গ গতিশীল হয় তাকে আমরা কি বলি, তির্যক তরঙ্গ। মানে অভিমুখের অভিলম্ব, মানে লম্ব ভাবে, দেখো এখানে যে ছবিটা দেওয়া আছে লম্ব ভাবে এভাবে যাচ্ছে এভাবে, তাহলে এই যে এভাবে যে গতিপথটা হচ্ছে, এই তরঙ্গটা যেটা সৃষ্টি হচ্ছে সেই তরঙ্গটা হচ্ছে তির্যক তরঙ্গ। মানে দেখবে অনেক সময় কি হয়, দেখবে আমরা জিম দেখেছো, জিম মানে যেখানে বডি সরি হয়, তাহলে সেখানে দেখবে এক ধরনের দড়ি থাকে, দুটো দড়িটাকে আমরা হাতের সাহায্যে এভাবে করি, তার ফলে কি হয়, এভাবে ওয়েভের তৈরি হয়, ঠিক আছে। এই জিনিসটা তৈরি হয়, সেটা কেন হয়, কারণ এই তির্যক তরঙ্গের কারণে হয়, ঠিক আছে। এই ক্ষেত্রে কি হচ্ছে, অণুগুলি সামনের দিকে যাবে কিন্তু তার যে এটা গতিপথটা সেটা কেমন হবে, অবিলম্বের মতন হবে, ঠিক আছে, লম্ব ভাবে হবে, ঠিক আছে। বা এটাকে আমরা বলতে পারি উলম্ব ভাবে হচ্ছে, উলম্ব ভাবে তো হচ্ছে অ্যাকচুয়ালি,
ঠিক আছে, উলম্ব ভাবে হচ্ছে, সেই যে গতিপথ বা গতিশীল হয় তাকে আমরা কি বলছি, তির্যক তরঙ্গ বলছি। তাহলে তরঙ্গকে এখানে আমরা দুভাগে ভাগ করলাম, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ আর একটা হচ্ছে তির্যক তরঙ্গ। আর অনুদৈর্ঘ্য যে তরঙ্গটা সেটা কেমন হচ্ছে, মোশনটা সমান্তরাল ভাবে হচ্ছে, আর তির্যক তরঙ্গের যে মোশনটা সেটা কেমন হচ্ছে, উলম্ব বা অবিলম্ব বা লম্ব ভাবে। আচ্ছা, নেক্সট যেটা আমরা বলবো সেটা হচ্ছে শব্দের বিস্তার, প্রোপোগেশন অফ সাউন্ড। শব্দের বিস্তার জিনিসটা কি, মানে শব্দের বিস্তার মানে হচ্ছে কোন মাধ্যমে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি, এটা আমরা এখানে জানবো, আবার কেন বেশি সেটাও কিন্তু জানবো। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ এই এই অ্যাডভার্টাইজ গুলো আগে টিভিতে দিতে, এখন তো এগুলো বন্ধ হয়ে গেছে, এই সাদা মানুষের অ্যাডভার্টাইজ গুলো। যখন আইপিএল আসতো তার আগে কিন্তু এগুলো খুব চলতো টিভিতে। তো ঘটনাটা কি হচ্ছে দেখো, এটা হচ্ছে একটা রেল লাইন। আচ্ছা, এখানে এ কি করছে, হাতুড়ির সাহায্যে রেল লাইনে কিছু দূরে যে কি করছে, এখানে মানে হাতুড়ি দিয়ে এই যে রেলের যে ফাটকটা সেটা একটু পর আঘাত করছে। তাহলে আঘাত করার পরে এখান থেকে সাউন্ড প্রডিউস হচ্ছে, মানে শব্দ তৈরি হচ্ছে। সেই শব্দটা এ কিন্তু কান দিয়ে শুনছে, মানে এইভাবে শুনছে, কানটা তার ওইদিকে রেখেছে, শুনছে। এই কি করেছে, ট্রেন লাইনের উপর গিয়ে কানটাকে এভাবে মানে ওর সাথে জড়িয়ে দিয়েছে, যার ফলে সাউন্ডটা শুনতে পাচ্ছে। তাহলে কি হচ্ছে, দেখো এর কাছ থেকে সাউন্ডটা আসতে টাইম লাগছে 0.17 সেকেন্ড, আর এর কাছে সাউন্ডটা আসতে সময় লাগছে কিন্তু 3 সেকেন্ড। এই জিনিসটা কেন বলো, কারণ দেখো এই জিনিসটা হচ্ছে কঠিন, আর এই জিনিসটা হচ্ছে গ্যাসীয়, মানে গ্যাসের ক্ষেত্রে আসছে, গ্যাসীয় মাধ্যম বা বায়ু মাধ্যম। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কেন কম বেশি হচ্ছে, জায়গাতেই কি দুজনে এক পজিশনে দাঁড়িয়ে আছে, দেখো একদম সেম টু সেম পজিশনে দাঁড়িয়ে আছে, আর এ এখানে আছে। তাহলে এই ক্ষেত্রে ঘটনাটা কি করছে, দেখো ঘটনাটা হচ্ছে যে যখন আমরা শূন্য মাধ্যমে, দেখো আমি আরেকটা জিনিস বলছি, এখানে আমি তিনটা জিনিস দেখছি, একটা হচ্ছে কঠিন, একটা হচ্ছে তরল, আর একটা হচ্ছে গ্যাসীয়। কঠিন, তরল, হচ্ছে গ্যাসীয়। ঘটনাটা কি হচ্ছে দেখো, কঠিন, আমরা জানি কঠিন মাধ্যমের যে অণুগুলো থাকে সেগুলো নিজেদের খুব কাছাকাছি অবস্থা থাকে, মানে খুব সাজানো গোছানো থাকে, খুব সামনে, প্রত্যেকটা কিন্তু সামনে থাকে, নিজেদের কাছে খুব একদম নিজেদের সামনাসামনি থাকে, একদম নিজেদের পুরো। তরলের ক্ষেত্রে কিন্তু দূরবর্তী, দূর ভাবে থাকে, মানে এখানে একজন তো এখানে একজন তো এখানে একজন, এইভাবে থাকে, এভাবে থাকে, এটা তরলের ক্ষেত্রে কিন্তু, ঠিক আছে, এটা তরলের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এভাবে থাকে, তাহলে এভাবে আমি ভালো করে করে দিচ্ছি, এইভাবে থাকে, ঠিক আছে, এইভাবে থাকে জিনিসগুলো। আচ্ছা, আর গ্যাসীয় ক্ষেত্রে কি হয়, এগুলো আরো দূরে দূরে থাকে, এখানে একটা, তো এখানে একটা থাকবে, তো এখানে একটা থাকবে, আর এখানে একটা থাকবে, তো এখানে একটা থাকবে, মানে অনেক দূরে দূরে অবস্থান করে। যার ফলে কি হচ্ছে দেখো, কঠিন মাধ্যমে যখন সাউন্ডটা, একটা অণু যখন সাউন্ডটা পাচ্ছে, তখন তার সামনের যে অণুটা সেখানে তার উপর তার তার কাছে সাউন্ডটা পৌঁছাতে কিন্তু বেশি সময় লাগছে না। কেন বলো তো, কারণ কঠিনের মধ্যে অণুগুলো কিন্তু খুব সামনাসামনি অবস্থান করেছে, কারণ এক বড় করে এটা একটা অণু, তাহলে এই আমার সাউন্ড পেয়েছে, তাহলে এর কাছে যদি একদম সামনাসামনি থাকে তাহলে একে সাউন্ডটা দিতে বেশি টাইম লাগবে না। যার জন্য কি হচ্ছে, কঠিন মাধ্যমের মধ্যে দিয়ে সাউন্ডটা কিন্তু খুব তীব্র গতিতে প্রবাহিত হয়। তরলের ক্ষেত্রে কিন্তু দেখো এর থেকে অনেক দূরবর্তী স্থানে অবস্থান করেছে, যার জন্য একটার থেকে সাউন্ড আরেকটাতে যেতে একটু সময় লাগছে, যার জন্য এক্ষেত্রে কি হয়, সময়টা বেশি লাগে। আর গ্যাসীয় মাধ্যমের ক্ষেত্রে তো বলতেই নেই, এই ক্ষেত্রে অণুগুলো অনেক দূরবর্তী স্থানে অবস্থান করে, যার জন্য সাউন্ডটা যেতে অনেক সময় লাগে। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি, যে কঠিন মাধ্যমে সাউন্ডের যে গতিবেগ সেটা প্রায় হয়ে যায় 5000 থেকে 6000 মিটার পার সেকেন্ড, এটা কঠিনে। তরলের ক্ষেত্রে অ্যাপ্রক্স প্রায় হয়ে যায় 1500 মিটার বাই সেকেন্ড, আর এর ক্ষেত্রে হয়ে যায় 340 মিটার বাই সেকেন্ড, এইটা হয়ে যায়। তাহলে এটা হচ্ছে এদের গতিবেগ। তাহলে কেন কঠিন মাধ্যমে গতিবেগ বেশি, কারণ কঠিনের অণুগুলো নিজেদের খুব সামনাসামনি থাকে, তরলের দূরে দূরে থাকে, গ্যাসের মধ্যে সবচেয়ে দূরে দূরে থাকে। তাহলে আমরা এখানে বলতে পারি যে কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি, তারপর তরল, তারপর হচ্ছে গ্যাসীয়। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাসে 9 এর যে শব্দের চ্যাপ্টার, তাহলে আমরা সেটা এখানেই শেষ করলাম এই টপিকে। এই পরবর্তী ক্লাসে আমরা এর পার্ট 2 নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবে না।